আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা ইন্ডিয়ান স্পাউস ভিসা রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা অর্থাৎ ধৃত শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক অবস্থান সেটা একদমই খারাপের পর্যায়ে। বলতে গেলে বাংলাদেশিদের জন্য প্রথম পর্যায়ে তারা ভিসা স্থগিত করেছিল, পরবর্তীতে সেটা চালু করলেও একেবারেই সেটা সীমিত পরিসরে বা একেবারে মানে অল্প পরিসরে যেটা দিয়েছে সেটা হচ্ছে চাহিদার বিপরীতে 1%-এরও কম। তো যার কারণে দেখা যাচ্ছে যে ভারতে বাংলাদেশিদের যাতায়াতের যে মানে পরিমাণটা ছিল সেটা কমতে 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 একেবারে শূন্যের কোঠাই বলতে গেলে প্রায় চলে এসেছে। যে সমস্ত ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশিদের উপরে নির্ভর করে ব্যবসা করত তারা এখন রীতিমতো না খেয়ে মরছে। বিষয়টা এইরকমই দাঁড়িয়েছে। তো যাই হোক, এখন এই যে মানে বাংলাদেশ এবং ভারতে যে সমস্ত যুবক যুবতীরা বিয়ে করছে এদের ভবিষ্যৎটা কি হবে বা এরা কিভাবে নাগরিকত্ব পেতে পারে বা নাগরিকত্ব পাওয়ার উপায়টা কি, এ বিষয় নিয়ে কিন্তু প্রায় প্রতিদিনই আমার কাছে দুটো একটা ফোন আসে। ফোন আসে মানে আসে। তবে আমি একটা উদ্যোগ নিয়েছি, যারা ভারত এবং বাংলাদেশের যুবক যুবতী আছেন বিয়ে করতে চাচ্ছেন তাদেরকে নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি অলরেডি। সেই গ্রুপে আপনাদেরকে ইনক্লুড করে দেবো। আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, তবে সিঙ্গেল কোনো পার্সন যোগাযোগ করলে সেটা হবে না। অবশ্যই আপনারা উভয়ে কুইন আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেবো, যাতে আপনারা পূর্বে যে সমস্ত মানুষগুলো এই বাংলাদেশ ভারত বিয়ে করেছে তাদের কাছ থেকে অভিজ্ঞতাটা আপনারা শেয়ার করতে পারেন এবং আপনারা একে অন্যের হয়ে কাজ করতে পারেন। এই বিষয়টা চিন্তা করে আমি এই গ্রুপটা খোলার সিদ্ধান্ত নিয়েছি। তো ভাই, এখন কথা হচ্ছে যে বাংলাদেশ আর ভারত এই বিয়েটা আসলে কি করে এখন সম্ভব, যেহেতু FRRO এই বিষয়ে এখন বাংলাদেশিদেরকে কোনো সাপোর্ট দিচ্ছে না। এবং আরো একটা বিষয় বলে রাখি, আপনি যদি মুসলিম পুরুষ হয়ে থাকেন বাংলাদেশি, সেক্ষেত্রে যদি আপনি ভারতে বিয়ে করেন আপনাকে ভারত কোনো দিনই নাগরিকত্ব দিবে না। ভারত বাংলাদেশের এবং পাকিস্তানের নাগরিকদের সাধারণত নাগরিকত্ব দেয় না, তবে মুসলিমদেরকে কখনোই না। হিন্দু হলে সেটা দেয়, তারপরেও কষ্ট হয়ে যায়। তবে বাংলাদেশি বা পাকিস্তানি মেয়ে যদি হয়, হিন্দু মেয়ে হয়, তাহলে খুব সহজে ভারতের ছেলে বিয়ে করে নাগরিকত্ব হয়ে যেতে পারে। মুসলিম মেয়ে হলে একটু কষ্ট হয়, হয়ে যেতে পারে, তেমন মানে একটু ঝামেলা হয়। কিন্তু যদি মুসলিম ছেলে ভারতীয় মেয়েকে বিয়ে করে সেক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ আরপি সুবিধাটুকু পাওয়া, এর বেশি কোনো কিছু আশা করা সম্ভব নয়। তো যেটা করতে হবে আপনাকে অবশ্যই, আপনি যদি ভারতে অবস্থান করতে চান, আমি প্রথম কথা বলবো আপনাকে যে কোনো ভিসাতে আপনাকে ভারতে চলে যেতে হবে। আপনি যদি মনে করেন আপনি বাংলাদেশে বিয়ে করবেন, বাংলাদেশে বিয়ে করার পরে স্পাউস ভিসা বা এন্ট্রি ভিসা নিয়ে আপনি ইন্ডিয়া যাবেন, ভাই প্রসেসটা অনেক লং হয়ে যাবে, আপনার জন্য সমস্যা সংকীর্ণময় হয়ে যাবে। আপনি চেষ্টা করুন যে কোনো ভিসা মানে মেডিকেল ভিসা হোক বা বিজনেস ভিসা হোক, আপনি এন্ট্রি নেন ভারতে। এন্ট্রি নেওয়ার পরে আপনি ভারতে বিয়ে করেন। আপনি যদি হিন্দু হন তাহলে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে আপনি যেখানে বিয়ে করবেন, যে মঠে বিয়ে করবেন, সেই সেবায়েতের কাছ থেকে একটা ছাড়পত্র নিয়ে নেবেন। তবে অবশ্যই বিয়েটা আপনাকে কোর্ট বরাবর হতে হবে, এবং কোর্ট তো আসলে বলতে গেলে কোর্টে তো আর বিয়ে পড়াবে না, কোর্ট থেকে অনুমতি বা কোর্টে রেজিস্ট্রেশন করবেন আপনি বিয়েটার, হিন্দু মুসলিম উভয়ের ক্ষেত্রে। তো আর বিয়েটা হতে হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 সেকশন আন্ডার 13 অ্যান্ড 16 এর আন্ডারে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 আন্ডার সেকশন 13 এন্ড 14 বিষয়টা কি। দেখেন, ভারতে মানে যদি সম ধর্মের একে মানে নারী পুরুষ, সম ধর্মের নারী পুরুষ যদি বিয়ে করে, একই ধর্মের নারী পুরুষ যদি বিয়ে করে, তাহলে যে বিয়েটা হয় সেটা হচ্ছে সাধারণ বিয়ে। এর বাইরে যত রকম বিয়ে হয় প্রত্যেকটা বিয়েই হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের। আমি আবার বিষয়টা বলি, একই ধর্মের নারী এবং পুরুষ যদি হয় এবং তারা যদি ভারতের নাগরিক হয়, তাহলে যে বিয়েটা হয় এটা হচ্ছে সাধারণ বিয়ের আইন অনুযায়ী বিয়ে হবে। এর বাইরে যত রকম বিয়ে হবে, এখন মনে করেন ভারতের হিন্দু ভারতের মুসলিম বিয়ে করবে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। আবার নাউজুবিল্লাহ মিন জালিক, ওটা আমি বলতে চাই না, মানে তারপরে বলছি যদি যারা দেখা যাচ্ছে সমকামী তাদের জন্যও কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। আবার ভারত বাংলাদেশের নাগরিক বিয়ে করবে, এটাও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। ঠিক আছে? তো এই মানে ভারতের নাগরিকদের মধ্যে যারা নিজ ধর্মের নারী পুরুষের বাইরে বিয়ে করবে, সমস্ত বিয়েগুলোই হচ্ছে আপনার স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মধ্যে পড়বে, এবং সেই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আপনাকে বিয়ে করতে হবে। বিয়ে করার পরে আপনার যে কাজটা ছিল মানে আগে যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে FRRO তে আবেদন করা।
কিন্তু এখন এফআরআরওতে আবেদন করলেও বাংলাদেশিদেরকে কোনো প্রকার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। সুতরাং আপনি ভারতে এখন আপাতত বিয়ে করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভারতে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাকে অনুমোদন নিতে হবে ভারতে আপনি আরপি সুবিধা চান বা আপনার ভিসা এক্সটেনশনের বিষয়ে। তারপরে আপনাকে বাংলাদেশে আসতে হবে, সেখানকার কাগজপত্র নিয়ে আবার আপনি বাংলাদেশি অ্যাম্বাসিতে অর্থাৎ বাংলাদেশে ভারতের অ্যাম্বাসিতে যোগাযোগ করবেন। সেই যোগাযোগ করার পরে তারা আপনাকে আবার নতুন করে একটা ভিসা দিবে। আপনি আপনার বিবাহের সমস্ত ডকুমেন্টস এখানে আপনি সাবমিট করবেন, আপনাকে নতুন করে তারা ভিসা দিবে, তারপর আপনি ভারতে এন্ট্রি নেবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি 90 দিনের বেশি ভারতে অবস্থান করেন একটানা, তাহলে সেক্ষেত্রে মহিলা হলে হয়তো সমস্যা হবে না, কিন্তু যদি মুসলিম যুবক হয়ে থাকেন সেক্ষেত্রে একটা প্রবলেম আপনার খুব বেশি হবে। সেই প্রবলেমটা হচ্ছে ওসি প্রবলেম। ওসি রিপোর্ট আপনাকে কমপ্লিট করতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই ওসি রিপোর্টটা কি? ওসি রিপোর্টটা শুনে অনেকেই চমকে উঠবেন হয়তোবা। ইতিপূর্বে আমি গেল 2 বছরে বেশ কয়েকটা ভিডিওতে ওসি রিপোর্টের বিষয়ে বলেছি। তবে ওসি রিপোর্টটা কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে। ওসি রিপোর্টটা কি? যে আপনি যে 90 দিন ছিলেন বা 89 দিন ছিলেন, এই যে সময়টা আপনি কোন দিন কোথায় ছিলেন ডিটেলস আপনার একটা আইটেনারি লাগবে। শুধু আইটেনারি থাকলেই হবে না, আইটেনারির সঙ্গে আপনার কিছু কিন্তু অ্যাটাচমেন্টও থাকতে হবে, যে অ্যাটাচমেন্ট গুলো প্রুফ করে যে আপনি সেই সমস্ত জায়গায় ছিলেন। সাপোজ আপনি বাংলাদেশ থেকে ভারতে বিমানে গিয়েছেন, বিমানের এয়ার টিকিটটা রাখবেন। আপনি যদি বাসে করে যান, সেই বাস টিকিটটা রাখবেন। তারপর সেখান থেকে ট্রেনে কোথায় গিয়েছেন, কবে গিয়েছেন, সেই সমস্ত কিছুগুলো অ্যাটাচমেন্টগুলো আপনি রাখবেন। এই সমস্ত ওসি রিপোর্টগুলো যদি না রাখেন, পরবর্তীতে ইমিগ্রেশনে আপনি ঝামেলায় পড়বেন। আর আপনি যদি ওই যে বললাম মুসলিম যুবক হয়ে থাকেন, আপনাকে যদি একটা ব্ল্যাক সিল মেরে দিতে পারে 5 বছর আর আপনি আপনার বউয়ের সাথে দেখাই করতে পারবেন না। সুতরাং এই সমস্ত বিষয়গুলো আপনাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেলিং করতে হবে। তো বন্ধুরা, ভারত বাংলাদেশ বিয়ের বিষয়টা কিন্তু সত্যি খুব রাফ অ্যান্ড টাফ বিষয় হয়ে গেছে এই মুহূর্তে। তবে আপনি যদি একটু কেয়ারফুল থাকেন তাহলে সেক্ষেত্রে এটা সহজে সমাধান করা সম্ভব। আর আপনি যদি হিন্দু যুবক বাংলাদেশের হয়ে থাকেন বা হিন্দু যুবতী বাংলাদেশি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য তেমন অতটা কষ্টকর হবে না। এবং যদি আপনি বাংলাদেশি হিন্দু মেয়ে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার হাজবেন্ড যদি এফআরআরওতে আবেদন করে, দেখা যাচ্ছে এফআরআরও আপনাকে সার্ভিস দিবে। আবার আপনি যদি বাংলাদেশি মহিলাও হয়ে থাকেন, ভারতে যদি আপনার স্বামী সরকারি চাকরি করে এরকম একটা অবস্থান থাকে, সেক্ষেত্রে আপনার হাজবেন্ড তার ঊর্ধ্বতন কর্মকর্তার রেফারেন্সে এফআরআরও থেকে আপনার এফআরআরও সার্ভিসটা কমপ্লিট করিয়ে আপনাকে হয়তো স্পাউস বা এন্ট্রি এক্সন ভিসায় আপনার ভিসাটা কনভার্ট করে নিতে পারে এবং খুব দ্রুতই হয়তো আরপি সুবিধাটাও নিয়ে নিতে পারে। কিন্তু যদি উল্টা হয় যে আপনি বাংলাদেশি যুবক, হিন্দু যুবক, সেক্ষেত্রে কিছুটা সমস্যা হবে, আর মুসলিম যুবক হলে ফুল সমস্যা হবে। কোনোভাবেই আপনাকে তারা কোনো প্রকারের মানে ছাড় দিবে না। এটা মাথায় রাখবেন যে তারা চায় না বাংলাদেশি কোনো মুসলিম যুবক ভারতে গিয়ে বসবাস করুক বা ভারতের কোনো মেয়েকে বিয়ে করুক, ভারতে গিয়ে থাকুক। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।